লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালালো বিএসএফ। যুক্তরাষ্ট্রের 900 পণ্যে 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ কানাডার। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার মার্কিন হুমকি প্রত্যাখ্যান চীনের। গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশি সহ 79 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে 14 হুথি যোদ্ধা নিহত। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শটগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার বিকেল 4টার দিকে উপজেলার বনচৌকি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বিএসএফ এর কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি ও এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। সীমান্তে বাংলাদেশিদের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করলে পরিস্থিতির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান বলে স্থানীয়রা জানান। ঘটনার খবর পেয়ে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে পৌঁছান। পরে বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শটগান ও একটি ওয়াকিটকি বিজিবির হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ভারতীয় বিএসএফ এর সঙ্গে কথা চলছে। পরবর্তীতে অধিনায়ক পর্যায়ে কথা হলে বিষয়টি জানানো হবে। বনচৌকি বিওপির ঘটনার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কানাডিয়ান আমদানির উপর আরোপিত সর্বশেষ শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের প্রায় 2800 কোটি কানাডিয়ান ডলার মূল্যের 900 পণ্যের ওপর 50% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার কানাডার কর্মকর্তারা এই ঘোষণা দেন। আগামী 8 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়ায় এই শুল্কের আওতায় ইস্পাত, আসবাবপত্র, তাজা টুনা মাছ এবং সুতির টি-শার্ট সহ আরো নানা ধরনের মার্কিন পণ্য থাকবে। গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এবং শুক্রবার ট্রাম্প প্রশাসন কানাডার উপর 50% শুল্ক আরোপের পরই অটোয়া এই পাল্টা ব্যবস্থা নিল। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইন এই পদক্ষেপকে সমানুপাতিক এবং কৌশলগত বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি কানাডার উপর চাপিয়ে দেয় একটি নজিরবিহীন চ্যালেঞ্জ। তবে কানাডা এই পরিস্থিতি মোকাবিলা করবে। আমি মনে করি কানাডিয়ানরা আজ সকালে দেখতে পাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের জবাবের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। তিনি জানান, মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত কানাডীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মীদের সহায়তায় সরকার অতিরিক্ত 750 কোটি কানাডিয়ান ডলার প্রদান করবে। কর্মসংস্থান হ্রাস কমানো এবং কোম্পানিগুলোকে টিকিয়ে রাখাই এই সহায়তা কর্মসূচির মূল লক্ষ্য। কানাডার এই ঘোষণার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক আলোচনায় কানাডাকে সবচেয়ে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দিতে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু কানাডা অযৌক্তিক দাবি করার পাশাপাশি প্রতিশ্রুতি থেকে সরে আসার পথ বেছে নিয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে আমেরিকাকে ঠকানোর এবং কৃষকদের উপর চড়া শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তিনি বলেন, আমি অনেক দেশের সাথে লেনদেন করি, তবে কানাডা খুব সহজেই সবচেয়ে কঠিন এবং অযৌক্তিক। তারা নিজেদের অধিকারপ্রাপ্ত বলে মনে করে, কিন্তু তারা কোনো স্টেট নয়, তারা আর কোনো অধিকার পাবে না। তিনি লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করারও ইঙ্গিত দেন। পাশাপাশি আগামী 1 জানুয়ারি থেকে কানাডিয়ান অটোমোবাইলের উপর মার্কিন শুল্ক বাড়িয়ে 50% করার হুমকি দিয়েছেন ট্রাম্প। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেন, ট্রাম্প কানাডিয়ান শিল্পগুলোকে ধ্বংস করতে চাইছেন। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির বিরোধিতা করেছে চীন। বেইজিং বলছে, তেহরানের সঙ্গে তাদের সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের বাধা দেওয়া উচিত নয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। লিন জিয়াং বলেন, চীন পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় বেইজিং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এর একদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির উপর আরো চাপ বাড়ানোর অংশ হিসেবে 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র তথাকথিত অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা যে কোনো দেশ বা প্রতিষ্ঠানের উপরও দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়। অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে এমন লক্ষ্য অর্জনের চেষ্টা করছে ওয়াশিংটন, যা সামরিক আগ্রাসনের মাধ্যমে অর্জন করতে পারেনি। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন এই অর্থনৈতিক সন্ত্রাস অভিযান
ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডিতে মিত্রবাহিনীর ডি-ডে অবতরণের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই পদক্ষেপের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানের আর্থিক নেটওয়ার্ক। বেসেন্ট আরো সতর্ক করে বলেন, ওয়াশিংটনের নাগালের বাইরে কোনো অংশীদার নেই। তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে লেনদেনে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। এসব প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হবে। তা না হলে মার্কিন ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা ৭৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের আশেপাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন পরে সেখানে অভিযান পরিচালনা করে নৌকা দুটিতে থাকা অভিবাসন প্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ২ নারী ও ২ শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন। প্রাথমিকভাবে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছিল। পরে দেশটির কোস্ট গার্ড প্রকৃত সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করে। সাম্প্রতিক সময় ক্রিট ও গাছের গাভদোস দ্বীপ গ্রিসে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন রুটে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে অভিবাসন প্রত্যাশীদের আগমন গত ১ বছরে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে ৬১,০০০ মানুষ গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২,০০০-এ দাঁড়িয়েছে। এতে ১ বছরে আগমন প্রায় ৩১% কমেছে। লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনে বন্দর শহর হোদেইদায় হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে ঝটিকা অভিযান চালিয়েছে ইয়েমেনের সরকারি সশস্ত্র বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স। এতে ১৪ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এনআরএফ। বিবৃতিতে বলা হয়েছে, হোদেইদা শহরে হুথিদের ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পরিচালিত অভিযানে নিহত হয়েছে ১৪ জন। সরকারি বাহিনীর এই অভিযান নিয়ে হুথি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হুথি বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করতে মঙ্গলবার হোদেইদায় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল রেজিস্ট্যান্স কাউন্সিল। সে নির্দেশের ভিত্তিতেই পরিচালনা করা হয়েছে এই অভিযান। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত একটি পরিষদ সভায় এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে বৈঠকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এবং সৌদি সামরিক জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মঙ্গলবারের অভিযানের পর বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার, সমগ্র জাতীয় ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ইরান সমর্থিত হুথি সন্ত্রাসীদের মিলিশিয়াদের দ্বারা সৃষ্ট মানবিক দুর্ভোগের অবসান ঘটানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।